আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শোনাম। নতুন ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পথে বাইডেন, বিভিন্ন রাজ্যে হামলা সহিংসতা ট্রাম্প সমর্থকদের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুদিনেও চূড়ান্ত হল না কারো বিজয়, এখনো ভোট গণনা চলছে ৬ অঙ্গরাজ্যে। জর্জিয়ার আদালতে ট্রাম্পের মামলা খারিজ। কারোর সাথে যুদ্ধ নয়, আক্রান্ত হলে করতে হবে মোকাবেলা, নৌবাহিনীকে বললেন প্রধানমন্ত্রী। ৫টি যুদ্ধ জাহাজের কমিশনিং। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত করোনার ভ্যাকসিনের ৩ কোটি ডোজ কিনবে বাংলাদেশ। প্রতি ডোজের দাম পড়বে $5। এবং করোনায় সরকারের দেয়া প্রণোদনা প্যাকেজ কর্মসংস্থান তৈরিতে পর্যাপ্ত নয়, কাজের সুযোগ বাড়বে মাত্র 12%, বলছে সিপিডি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শোনাম। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। যুক্তরাষ্ট্রের ভোটের নতুন ইতিহাস গড়লেন জো বাইডেন। ডেমোক্র্যাট এই নেতা যে পরিমাণ ভোট পেয়েছেন তা অতীতের কোনো প্রেসিডেন্ট প্রার্থী পাননি। জয় প্রায় নিশ্চিত তার, শুধু ঘোষণার অপেক্ষা। অন্যদিকে পরাজয়ের পথে দিশেহারা ট্রাম্প গণনা ঠেকাতে একের পর এক মামলা করছেন। কমপক্ষে 10টি রাজ্যে হামলা সহিংসতা ছড়িয়েছে তার সমর্থকরা। কেরামতুল্লাহ বিপ্লবের রিপোর্ট। হ্যাঁ, এই স্লোগানই এখন যুক্তরাষ্ট্রের পথে পথে। ডোনাল্ড ট্রাম্পের সমর্থক আর ভক্তরা ভোট গণনা ঠেকাতে কেন্দ্রে কেন্দ্রে ঘুরছেন আর এভাবেই হইচই করছেন। ভোট গণনার তৃতীয় দিন সকালেই প্রায় নিশ্চিত হয়ে যায় জো বাইডেনের বিজয়। তারপরও বক্তৃতা, বিবৃতি আর স্ট্যাটাসে ট্রাম্প নিজেকে জয়ী দাবি করতে থাকলে বিশ্ব গণমাধ্যমে তা হয়ে ওঠে হাস্যকর। We were getting ready to win this election. Frankly, we did win this election. বাইডেন তার পূর্বসূরি বারাক ওবামার ভোটের রেকর্ডটিও ভেঙে দিয়েছেন। প্রাথমিক গণনায় বাইডেন পেয়েছেন 7,21,182টি ভোট। সাবেক প্রেসিডেন্ট ওবামা পেয়েছিলেন 6,90,40,000 ভোট। 2008 সালে তা ছিল রেকর্ড। 10 কোটিরও বেশি আমেরিকান এবার আগাম ভোট দিয়েছেন, যার বেশিরভাগই পেয়েছেন বাইডেন। We are not enemies. What brings us together as Americans is so much stronger than anything that can tear us apart. এই অবস্থায় ভোট গণনা বন্ধ করতে একের পর এক মামলা ঠুকে যাচ্ছেন ট্রাম্পের আইনজীবীরা, যদিও তা উড়িয়ে দিচ্ছেন মার্কিন প্রশাসনের কর্মকর্তারা। That is simply wrong. It goes against the most basic principles of our democracy. দেশটির আইনবিদরা বলছেন, নির্দিষ্ট ব্যালট, ভোটদান কিংবা গণনার প্রক্রিয়া নিয়ে আপত্তি থাকতে পারে, তবে এ ধরনের বিরোধ চূড়ান্ত ফলাফল নির্ধারণ করে না। হাড্ডাহাড্ডি এই নির্বাচনের ফলাফল এখন আদালতে গড়ানোর দিকে, আর তাহলে ফলাফল জানতে অপেক্ষা করতে হতে পারে কয়েক সপ্তাহ, এমনকি মাস পর্যন্ত। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুদিনেও চূড়ান্ত হল না কারো বিজয়। শতভাগ ভোট গণনা চলছে ব্যাটল গ্রাউন্ড খ্যাত 6 অঙ্গরাজ্যে। যদিও নতুন করে ভোট গণনার আবেদন জানিয়ে আদালতে বেশ কয়েকটি মামলা করেছে রিপাবলিকান পার্টি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির। এর মধ্যে ভোট গণনা বন্ধে ট্রাম্পের আবেদন খারিজ করে দিয়েছে জর্জিয়ার আদালত। ইলেকটোরাল ভোটার হিসেবে এখন পর্যন্ত বিজয়ের দ্বার প্রান্তে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান ব্যাটল গ্রাউন্ড এখন জর্জিয়া, আরিজোনা ও পেনসিলভেনিয়া। যদিও সিএনএন বলছে নর্থ ক্যারোলাইনা ও নেভাদায় ট্রাম্প ও বাইডেনের ভোট এতটাই কাছাকাছি যে শতভাগ গণনার আগে এই দুই অঙ্গরাজ্যতেও কারো বিজয় ঘোষণা করা যাবে না।
তবে আরিজোনায় বাইডেনের বিজয় ঘোষণা করেছে ফক্স নিউজ। এ কারণে সিএনএনের হিসেবে যেখানে বাইডেন পেয়েছেন 253টি ইলেকটোরাল ভোট, সেখানে ফক্স নিউজ বলছে সাবেক এই ভাইস প্রেসিডেন্ট আসলে 264টি ভোট পেয়ে এগিয়ে। অন্যদিকে আরিজোনার ভোট গণনা নতুন করে আশার সঞ্চার করেছে ট্রাম্প শিবিরে, যেখানে কমতে শুরু করেছে দুজনের ভোটের ব্যবধান। এখন পর্যন্ত 44 অঙ্গরাজ্যের চূড়ান্ত ফল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের অধিকাংশ গণমাধ্যম। এর মধ্যে 21 অঙ্গরাজ্যে বিজয়ী জো বাইডেন আর ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন বাকি 23টিতে। ভোট গণনা চলতে থাকা 6 অঙ্গরাজ্যের মধ্যে কেবল নেভাদা ও আরিজোনা নিশ্চিত হলেই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন জো বাইডেন। এই দুই রাজ্যে ইলেকটোরাল ভোট রয়েছে 17টি। এখন পর্যন্ত সেখানে এগিয়ে সাবেক এই ভাইস প্রেসিডেন্ট। আর পেনসিলভেনিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও আলাস্কায় এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। এসব রাজ্যে জয় নিশ্চিত হলেও ট্রাম্পের ভান্ডে ইলেকটোরাল ভোটের সংখ্যা দাঁড়াবে 168টি। এদিকে বিশ্লেষকরা বলছেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা আগে থেকেই ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের। এ কারণেই একই সাথে নিজেকে আগাম বিজয়ী ঘোষণার পাশাপাশি ভোট জালিয়াতির অভিযোগ করেন তিনি। আরিজোনা ও নেভাদায় ভোট গণনা বন্ধ এবং মিশিগানে আবারও ভোট গণনার আহ্বান জানিয়ে মামলা ঠুকেছেন ট্রাম্প। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। এবার অন্যান্য প্রসঙ্গ। কারোর সাথে যুদ্ধ নয়, তবে আক্রান্ত হলে তা মোকাবেলায় দেশ সক্ষমতা অর্জন করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু সমুদ্র সীমা নয়, সমুদ্র সম্পদ রক্ষায় নৌবাহিনীকে আরও কাজ করতে হবে বলেও জানান তিনি। নৌবাহিনীতে যুক্ত 5টি যুদ্ধ জাহাজের কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আপেল মাহমুদের রিপোর্ট। বাংলাদেশের জলসীমা রক্ষায় নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে যুক্ত হল নতুন 5টি আধুনিক যুদ্ধ জাহাজ ওমর ফারুক, আবু উবায়দা, প্রত্যাশা, দর্শক এবং তল্লাশি। যুদ্ধ জাহাজগুলো শত্রুর বিমান জাহাজ এবং স্থাপনায় আঘাত হানতে কামান, ভূমি থেকে আকাশে ও ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সহ আধুনিক যুদ্ধ সরঞ্জামে সজ্জিত। এছাড়া জাহাজে হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়নের জন্য রয়েছে ডেক ল্যান্ডিং সুবিধা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রামের নেভাল বার্থে যুদ্ধ জাহাজগুলোর কমিশনিংয়ে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব জাহাজ নৌবাহিনীর গতিকে আরও বেগবান করবে বলে মনে করেন তিনি। জাহাজগুলো আমাদের নৌবাহিনীকে আরও শক্তিশালী করবে, দক্ষ করবে বলে আমি বিশ্বাস করি। কাজে প্রিয় অফিসার এবং নাবিকবৃন্দ, আজ বাংলাদেশ নৌবাহিনী তার ক্রমাগত অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে গেল। আমরা সবসময় চেয়েছি যে আমাদের এই সমুদ্র সীমা শুধু রক্ষা করা না, সমুদ্র সম্পদটাও যেন আমাদের অর্থনৈতিক উন্নয়নের কাজে আমরা অর্জন করতে পারি। সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা একটি ত্রিমাত্রিক নৌবাহিনী গঠনের প্রয়াস চালিয়ে যাচ্ছি। আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, কিন্তু যদি বাংলাদেশ কখনো বহিঃশত্রুর আক্রমণ দ্বারা আক্রান্ত হয়, তাকে মোকাবেলা করবার মতো সক্ষমতা আমরা অর্জন করতে চাই। তাই আমাদের সমুদ্র সীমা রক্ষার জন্য আমরা এই নৌবাহিনীকে শক্তিশালী করে গড়ে তুলছি। 5টি যুদ্ধ জাহাজের মধ্যে দর্শক ও তল্লাশি খুলনা শিপইয়ার্ডে তৈরি করা হয়। আগামীতে এ শিপইয়ার্ডে বিদেশিদের জন্য যুদ্ধ জাহাজ তৈরি করা হবে বলেও জানান তিনি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত করোনার ভ্যাকসিনের 3 কোটি ডোজ কিনবে বাংলাদেশ। এজন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউট ও তাদের এজেন্ট বেক্সিমকোর সাথে সমঝোতা চুক্তি করল সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলে জানুয়ারিতে ভ্যাকসিন নেয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মাহবুব কবির চপলের রিপোর্ট। করোনার ভ্যাকসিন আনার প্রথম ধাপ সম্পন্ন করল স্বাস্থ্য মন্ত্রণালয়। অক্সফোর্ডের ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলে যাতে পাওয়া যায়, সেজন্য উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে এই সমঝোতা চুক্তি। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী সারা গিলবার্ট এই ভ্যাকসিন উদ্ভাবন করেন, যা বাজারজাত করবে অ্যাস্ট্রাজেনেকা নামক প্রতিষ্ঠান। দক্ষিণ এশিয়ায় ভারতের সেরাম ইনস্টিটিউট এর ট্রায়াল সম্পন্ন করেছে, চুক্তি করেছে উৎপাদনের। তাদের স্থানীয় প্রতিনিধি বেক্সিমকোর মাধ্যমে কিনতে হবে এসব ভ্যাকসিন। অলরেডি এখন যে কয়েকটা স্টাডি হয়েছে, ইট ইজ কনসিডার্ড টু বি সেফ এন্ড এফেক্টিভ, অ্যান্ড ফাইনালি এখন পর্যন্ত ডেফিনেটলি ইট ইজ দি চিপেস্ট।
সো এই সমস্ত কনসিডারেশনে উই থট যে দিস ইজ দ্য বেস্ট অপশন। অক্সফোর্ডের ভ্যাকসিন আমাদের ল্যাবে উৎপাদন করব। ভারতের চাহিদা মিটিয়ে আমরা বাংলাদেশকে ভ্যাকসিন দিতে পারব। প্রথম ধাপে 3 কোটি ডোজ ভ্যাকসিন দেবে সেরাম ইনস্টিটিউট। 28 দিনের ব্যবধানে প্রতিজনকে 2টি করে ডোজ নিতে হবে। জানা গেছে বাংলাদেশকে প্রতি ডোজ ভ্যাকসিন কিনতে হবে $5, যা বেক্সিমকো আনবে $4 করে। সেরাম ইনস্টিটিউট বাংলাদেশকে 3 কোটি ডোজ ভ্যাকসিন দিবে। প্রথম সুবিধামতো সময় বাংলাদেশকে দিবে। প্রতি মাসে ওনারা 50 লক্ষ ডোজ দিতে পারবে, এটি আশ্বস্ত করেছে। ফ্রন্টলাইন আছে যারা, তাদেরকে অগ্রাধিকার অবশ্যই দেওয়া হবে। আর 1.5 কোটি তো অনেক, কাজে অনেকেই পাবে আর কি। ভ্যাকসিন করোনা থেকে মানুষকে কিভাবে রক্ষা করবে তার ধারণা দিয়েছেন বিজ্ঞানীরা। অন্তত 6টি প্রতিষ্ঠান ভ্যাকসিন বাজারে ছাড়ার অপেক্ষায়। তবে বড় পরিসরে এসব ভ্যাকসিন কতটা কার্যকর হবে তা নিয়ে এখনও সন্দিহান বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দেশে আরও 17 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 6021 জনে। মৃত ব্যক্তিদের 14 জন পুরুষ আর 3 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 15 জন। সবশেষ 15,225টি নমুনা পরীক্ষায় 1842 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 12.10%। মোট আক্রান্তের সংখ্যা 4,16,006 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1891 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 3,33,588 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 80.19%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 2030 সালের মধ্যে পাতাল এবং উড়াল সহ মোট 6টি মেট্রো রেলের রুট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ইতিমধ্যে মেট্রো রেল রুট 6 এর কাজ শতকরা 52% শেষ হয়েছে বলেও জানান তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুয়েটের কাউন্সিল ভবনে ঢাকা মহানগরীর সড়ক নিরাপত্তা ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ভূমিকা উদ্যোগ নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় সড়ক দুর্ঘটনা রোধে দ্রুত সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের নির্দেশ দেন সেতুমন্ত্রী। আমরা একদিকে বিআরটিসির সক্ষমতা বাড়াচ্ছি, অন্যদিকে মেট্রো রেল নির্মাণ করছি। 2030-এর মধ্যে পাতাল এবং উড়াল সহ মোট 6টি মেট্রো রুট নির্মাণ করা হবে। এর মাঝে রুট 6-এর কাজ 52% শেষ হয়েছে। আরও 2টি রুটের কাজ, এমআরটি লাইন 1-5 এর কাজ শিগগিরই শুরু হবে। গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত ডেডিকেটেড বাস লেন বিআরটি নির্মাণ করা হচ্ছে। মত প্রকাশের স্বাধীনতার নামে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া বা মহানবীকে অবমাননাকর কিছুই সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। একই সাথে ধর্মের নামে কাউকে হত্যা করাও সমর্থনযোগ্য নয় বলেও উল্লেখ করেন তিনি। রাজধানীর সরকারি বাসভবনে ভার্চুয়াল মাধ্যমে ডিআরইউ আয়োজিত বঙ্গবন্ধুর ওপর লেখা প্রদর্শনীর সমাপনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের মনন তৈরিতে গণমাধ্যম অনেক বড় ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ব্যঙ্গ করে কোনো চিত্র প্রকাশ করা এবং এর মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া, এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, এটি করা উচিত নয়। এবং একই সাথে ধর্মের নামে কাউকে হত্যা করাও, সেটিও আমরা সমর্থন করি না। কোনো ধর্মের মানুষকে বা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া কোনোভাবেই সমীচীন নয়। আমার স্বাধীনতা যেন অন্যের অনুভূতিতে আঘাত না দেয়, সেটির ব্যাপারেও লক্ষ্য রাখতে হবে। দুঃশাসন আর দুর্নীতির মাধ্যমে আওয়ামী লীগ দেশের সংকট তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রই ধ্বংস করে দিয়ে গণতন্ত্রের মোড়কে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠায় পায়তারা করছে তারা। জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা তরিকুল ইসলামের 2য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। আজকের যে সংকট, এই সংকট আওয়ামী লীগ সৃষ্টি করেছে। তারা তাদের একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করবার জন্য
গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে এবং মানুষের অধিকার, ভোট দেওয়ার অধিকার, সেটাকে পর্যন্ত তারা লুটে নিয়েছে। তাদের লুটপাটের জন্য তারা সিন্ডিকেট তৈরি করছে, সেই সিন্ডিকেট তৈরি করে তারা সব মুনাফা লুটে নিয়ে যাচ্ছে। করোনায় সরকারের দেয়া প্রণোদনা প্যাকেজ কর্মসংস্থান তৈরিতে পর্যাপ্ত নয় বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। 20টি প্যাকেজ পুরোপুরি বাস্তবায়িত হলেও নতুন করে কাজের সুযোগ হবে মাত্র 12% মানুষের। সংকট কাটাতে শিল্প ও সেবা খাতে প্রণোদনা বাড়ানোর তাগিদ দিয়েছেন গবেষক ও নীতি নির্ধারকরা। সিপিডি ও অক্সফামের অনলাইন সেমিনারে এসব তথ্য জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। করোনা মহামারীর পর দেশের ব্যবসা বাণিজ্যকে সহায়তা দিতে 1 লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। এর আওতায় 20টি প্যাকেজের ঋণ বিতরণ চলছে। অক্টোবর পর্যন্ত বিতরণ হয়েছে বড় শিল্পের প্রণোদনা বরাদ্দের 40,000 কোটি টাকার 70 ভাগ। এই বরাদ্দ পুরোপুরি বাস্তবায়ন হলে এই সুবিধার আওতায় আসবেন 62 লাখ মানুষ। সব মিলিয়ে এখন পর্যন্ত সুরক্ষিত 8 ভাগ মানুষের কর্মসংস্থান। আমাদের এই যে প্রণোদনা প্যাকেজে পূর্ণভাবেও বাস্তবায়ন করা যায় তাহলে হয়তো মাত্র 12% কর্মসংস্থানকে এটা প্রভাবান্বিত করবে বা পৌঁছাতে পারবে। ফলে একটা বিপুল অংশের কর্মসংস্থানের জন্য কিন্তু এখনো এই যে সাপোর্টটা আছে সেই সাপোর্টটার হয়তো প্রয়োজন আছে, কিন্তু এটা ঠিক মতো হয়তো পৌঁছাতে পারবে না। রপ্তানিমুখী বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলি যেভাবে প্রণোদনা প্যাকেজগুলির সুবিধা গ্রহণ করতে পেরেছেন, ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প এই সমস্ত প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনো সেই প্রণোদনা প্যাকেজের সুবিধাটা তারা নিতে পারেনি। করোনায় কাজ হারানো মানুষের কর্মসংস্থানে ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন অনেকেই। অপ্রাতিষ্ঠানিক খাতে কাজের সুযোগ বাড়াতে ব্যক্তি পর্যায়ে বিনিয়োগ বৃদ্ধির পরামর্শ গবেষক ও নীতি নির্ধারকদের। ডেভেলপমেন্টের বিষয়ে এখন ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি হয়েছে, সে তার মাধ্যমে অনেক রকম চেষ্টা চলছে নতুন ধরনের স্কিল যেন তাদের প্রতি ইম্পার্ট করা হয়। ক্রাইসিসটা চলছে, চ্যালেঞ্জটা এখানে। সুতরাং আমরা আশাবাদী যে এই সংকট থেকে আমরা মোকাবেলা করতে পারবো। অনলাইন সেমিনারে জানানো হয় প্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত 1 কোটি জনগোষ্ঠী আর অপ্রাতিষ্ঠানিক কাজে সম্পৃক্ত 5 কোটিরও বেশি মানুষ। শারফুল আলম, ATN বাংলা, ঢাকা। জলবায়ু পরিবর্তনে অন্যতম ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকিপূর্ণ দেশ হলেও পরিবেশ সংরক্ষণকারী না হয়ে দূষণকারী দেশ হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করেছে বলে মনে করে টিআইবি। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন প্রশমন ও প্রকল্প বাস্তবায়নের সুশাসন নিয়ে প্রতিষ্ঠানটির গবেষণা প্রতিবেদনে এমন দাবি করা হয়। ফজলে রাব্বির রিপোর্ট। 2018 থেকে 2020 2 বছর মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় নেওয়া বিভিন্ন উদ্যোগ আর প্রকল্পের বাস্তব অবস্থা বিশ্লেষণ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সবুজ বেষ্টনের পরিধি বাড়ানো সহ বিভিন্ন প্রকল্পের অনিয়ম আর দুর্নীতির চিত্র উঠে আসে গবেষণা প্রতিবেদনে। গবেষণা বলছে এসব অনিয়ম আর দুর্নীতির বেশিরভাগই রাজনৈতিক প্রভাব খাটিয়ে হয়ে আসছে। প্রত্যেকটি চারার জন্য প্রকল্প প্রস্তাবনায় সুনির্দিষ্টভাবে 205 টাকা করে বরাদ্দ করা হয়েছিল এবং প্রকল্প প্রস্তাবনায় প্রত্যেকটি চারার সাথে একটি খাঁচা থাকার কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ ছিল, যার কিছুই বাস্তবায়নের সাথে আমরা মিল দেখতে পাইনি। অন্যদিকে পরিবেশ রক্ষায় সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও তা মানা হচ্ছে না বলে জানিয়েছে গবেষণা প্রতিবেদনটি। কার্বন নিঃসরণ কমাতে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে আনার কথা থাকলেও তা না করে উল্টো এই খাতে বিনিয়োগ বাড়ানো হয়েছে। বিদ্যুতের যে প্যানেল আমদানি, সেখানে 10% শুল্ক কর আরোপ করা হয়েছিল, ফলে সৌর বিদ্যুতের উৎপাদনের লক্ষ্যমাত্রার বিপরীতমুখী নীতি অনুসরণের একটা নজির আমরা দেখতে পাই। কিন্তু অন্যদিকে কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি যে কয়লা ও অন্যান্য জীবাশ্ম জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সমূহে জাতীয় অর্থায়নে বিভিন্ন ছাড় প্রদান করা হয়েছে, যেমন কয়লা আমদানিতে 10% মূসক ছাড়, বিদেশি কর্মী ও কোম্পানির আয়ের উপর কর হার সম্পূর্ণ মওকুফ ইত্যাদি। এই অবস্থা থেকে উত্তরণে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জলবায়ু তহবিল খরচে একটি কার্যকর পথনকশা তৈরির তাগিদ দেয় টিআইবি। জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে, বিশেষ করে আন্তর্জাতিক কূটনৈতিক পর্যায়ে এবং যেটাকে ক্লাইমেট চেঞ্জ ডিপ্লোমেসি বলা হয় বা পরিবেশগত এনভায়রনমেন্টাল ডিপ্লোমেসি বলা হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে যে ধরনের সাফল্য এবং যে ধরনের অবদান রেখে সুনাম অর্জন করেছিল, সেই সুনাম কিন্তু এবং অবদান ক্ষুণ্ণ হতে চলছে আমাদের বিপরীতমুখী অবস্থানের কারণে। প্যারিস চুক্তির প্রতিশ্রুত অর্থায়ন নিশ্চিত করতে বাংলাদেশের নেতৃত্বে ঐক্যবদ্ধ কূটনৈতিক চাপ অব্যাহত রাখারও তাগিদ দেয় প্রতিষ্ঠানটি। ফজলে রাব্বি, ATN বাংলা, ঢাকা। এটি যৌক্তিক। এবার পার্টেক্স খেলার খবর।
স্বাগতিক বাংলাদেশের সাথে দুটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিতে দুপুরে ঢাকায় পৌঁছেছে নেপাল দল। 25 ফুটবলার সহ 35 জনের একটি দল এসেছে। মাঠে নামার আগে নেপাল দলকে 3 দিনের আইসোলেশনে থাকতে হবে। আগামী 13 ও 17 নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের সাথে দুটি প্রীতি ম্যাচ খেলবে সফরকারীরা। দলের হেড কোচ বাল গোপাল মহারাজন জানান, বাংলাদেশের সঙ্গে জেতার ইচ্ছেটা থাকলেও ভালো খেলার দিকে লক্ষ্য থাকবে তাদের। The Nepali development football in the future. Also, it's good for the upcoming matches, the World Cup qualifying round, the home matches. I think this match will be benefit for the both team, Bangladesh and the Nepal team. We try our best. That's why we came here. We come here to, not as a result. Result one matter. Then another matter is the performance and the performance also. মার্সেল বিএসপিএ স্পোর্টস কার্নিভালের আর্চারিতে শিরোপা জিতেছে যমুনা টেলিভিশনের স্পোর্টস রিপোর্টার অলোক হাসান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সকালে আর্চারির উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন। প্রতিযোগিতায় দ্বিতীয় হন দৈনিক সংগ্রামের কামরুজ্জামান হিরু। এই দুজন সমান 19 পয়েন্ট পেলে টাই ব্রেকারে অলোক চ্যাম্পিয়ন হন, আর 13 পয়েন্ট পেয়ে তৃতীয় হন 21 টেলিভিশনের আবু হুরায়রা তামিম। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নতুন ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পথে বাইডেন। বিভিন্ন রাজ্যে হামলা, সহিংসতা ট্রাম্প সমর্থকদের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুদিনেও চূড়ান্ত হলো না কারো বিজয়। এখনো ভোট গণনা চলছে 6 অঙ্গরাজ্যে। জর্জিয়ার আদালতে ট্রাম্পের মামলা খারিজ। কারো সাথে যুদ্ধ নয়, আক্রান্ত হলে করতে হবে মোকাবেলা, নৌবাহিনীকে বললেন প্রধানমন্ত্রী। 5টি যুদ্ধ জাহাজের কমিশনিং। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত করোনার ভ্যাকসিনের 3 কোটি ডোজ কিনবে বাংলাদেশ। প্রতি ডোজের দাম পড়বে $5। এবং করোনায় সরকারের দেয়া প্রণোদনা প্যাকেজ কর্মসংস্থান তৈরিতে পর্যাপ্ত নয়, কাজের সুযোগ বাড়বে মাত্র 12% বলছে সিপিডি। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।